গাড়ির ভিতর ঢুকাই ফেলার সাথে সাথে একজন এইভাবে আমার হাত মানে ই করে ফেলছে, আর বুড়কা একবারে উল্টাই ফেলে আমার জামা টানে টেনে ছিঁড়ে আমার পুরো দুটো বেশ পুরো একবারে কোথাও ফাঁকা রাখিনি, আমার লজ্জা স্থান পুরো কাটিয়েছে। ঝিনাইদহে এবার মধ্যযুগীয় কায়দায় শিকার হয়েছে এক নারী, পাশাপাশি হয়েছে শিকার। সেটি কেন এবং কি কারণে হলো এবং কার হাতে হলো সেটি আমরা জানবো সোহেল মাহমুদ ভাইয়া থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ ভাইয়া। ধন্যবাদ আখি আপু আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি নতুন সময় সকল দর্শককে। আমরা সাম্প্রতিক যে ঘটনা, সেই ঘটনার অনুসন্ধানী আলোচনামূলক যে এই অনুষ্ঠান এটা করে থাকি, এবং এখানে আমরা আসলে বলার চেষ্টা করি এই ঘটনার বা এই খবরের নেপথ্য কাহিনী। তো আজকে আমরা যে ঘটনাটি আলোচনা করব সেটি হচ্ছে খুবই এবং হচ্ছে যে খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। সেটা আপনি যেটা বললেন, মধ্যযুগীয় কায়দায় একটি নারীকে এবং যে অভিযোগ এসেছে সেটি হচ্ছে অন্য কারো কাছে না, সেটি যে অভিযোগ করেছে তার নিজের প্রাক্তন স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ করেছে। তো এই যে এই ঘটনার যদি আমরা অনুসন্ধান করতে যাই তাহলে প্রথম থেকে বলতে হয়, এটা হচ্ছে যে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার একটি ঘটনা, এবং শৈলকুপা থানার শিউলি খাতুন একই থানার নাজমুল খন্দকার নামের এক ছেলেকে পরিবারের অমতে গিয়ে বিয়ে করে, এবং তারা সংসার করতে থাকে হচ্ছে শৈলকুপা নয়, তাদের এলাকায় নয়, ঝিনাইদহ শহরে। তাদের সংসার যথারীতি চলছিল, এবং এই সংসার চলাকালীন সময়ে তাদের মধ্যে আসলে দাম্পত্য কলহ সবসময় লেগেই থাকতো। এটা আমরা জানতে পারি যে ভুক্তভোগী নারী শিউলি খাতুন তার বক্তব্য থেকে। সে বলেছে তাদের সংসারে কলহ লেগেই থাকতো, এবং তাদের দাম্পত্য কলহ এক সময় এমন পর্যায়ে যায় যে হচ্ছে শৈলকুপা যে তাদের নিজ থানা, সেই থানায় তাদের এই দাম্পত্য বা এই সংসার টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় অভিযোগ যায়, এবং অভিযোগের ভিত্তিতে কিন্তু থানা থেকে তাদের এই সংসার টিকিয়ে রাখার জন্য 3 বার হচ্ছে সালিশ হয়, এবং শেষ পর্যন্ত তাদের এই সংসারটা টিকেনি। গত 1 জানুয়ারি তাদের তালাক হয়ে যায়। অর্থাৎ গত 1 জানুয়ারি বলতে আপনি বলতে চাচ্ছেন যে এই যে 2026-এর এই বেশ কয়েকদিন আগে, এই জানুয়ারি এই মাসের 1 তারিখে তার স্বামী নাজমুল খন্দকার তাকে তালাক দেয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্বামী স্ত্রীকে তালাক দেয় নাকি স্ত্রী স্বামীকে তালাক দেয়? স্বামী স্ত্রীকে তালাক দেয়, মানে স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে, আবার সেই স্বামী পরবর্তীতে স্ত্রীকে মানে সাবেক স্ত্রীকে ধরে নিয়ে গিয়ে এরকম। হ্যাঁ, এটা হচ্ছে পরবর্তীতে এই ঘটনা ঘটে। সেটার আগেও কিছু ঘটনা আছে। সেটা হচ্ছে যে এই যে তার যে তালাক পরবর্তী সময়ে নাজমুল খন্দকার আগের যে তাদের সংসার, এই সংসার থেকে চলে যায়, অন্য কোথাও চলে যায়, কিন্তু হচ্ছে এই শিউলি খাতুন সে কিন্তু তার ওই সংসারেই থেকে যায়, যার কারণে হচ্ছে পরের দিন অর্থাৎ জানুয়ারির 2 তারিখে নাজমুল তার লোকজনকে নিয়ে। একটা জিনিস, সেটা হচ্ছে সংসার বলতে আপনি বুঝতে যাচ্ছেন যে বাসায় দুজন অবস্থান করতো, সেখানে নাজমুল শিউলি খাতুনকে তালাক দিয়ে সেই বাসা থেকে চলে যায়, ওই বাসাতেই শিউলি খাতুন ছিল। ঝিনাইদহের যে ভাড়া বাসায় তারা থাকতো সেই বাসাতেই শিউলি খন্দকার থেকে যায়, এবং পরবর্তীতে মানে তালাকের পরবর্তীতে 2 তারিখ নাজমুল তার লোকজন নিয়ে এসে সেই সংসারের জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যায়, এবং সেখানে শিউলি খাতুন বাধা দিতে চাইলেও তার বক্তব্য অনুসারে ডাকাতির মতো করে তার জিনিসপত্র নিয়ে যায়। আচ্ছা, তো হচ্ছে এই যে তার জিনিসপত্র সংসারে নিয়ে যাওয়া, এটার প্রেক্ষিতে শিউলি খাতুন ঝিনাইদহ থানায় তখন একটা ডায়েরি করে। অভিযোগের প্রেক্ষিতে ঝিনাইদহ থানা পুলিশ তাদেরকে ডাকার পরে এটা মীমাংসা করতে যায়, মানে হচ্ছে যে তাদের মধ্যে আপোষ বা এইসব ব্যাপারে যেন মামলা না হয়। আসলে পুলিশটা সাধারণত যে কোনো বিষয়ে যদি মিউচুয়াল করা যায় তাহলে মামলা নেয় না, সেই ক্ষেত্রে তারা ওই চেষ্টা করে। প্রথম দিন যেদিন ঝিনাইদহ থানায় তাদেরকে নিয়ে বসা হলো, সেদিন কিন্তু তারা স্বীকার করেনি। তারা মানে হচ্ছে যে নাজমুল স্বীকার করেনি যে সে কোনো জিনিস নিয়েছে, কিন্তু দ্বিতীয় দিন যেদিন তাকে নিয়ে থানায় বসা হলো, সেদিন সে পুলিশের জেরা এবং যে ভুক্তভোগীর অভিযোগ সেটার ভিত্তিতে স্বীকার করে যে সে জিনিসপত্র নিয়েছে, এবং সে এটাও আশ্বাস দেয় যে ওই ক্ষতিপূরণ হিসেবে সে 2 লাখ টাকা ভুক্তভোগীকে দিবে, শিউলি খাতুনকে 2 লাখ টাকা দিবে। তো এভাবেই মীমাংসার পর তারা স্বস্ব জায়গায় চলে যায়।
এরপর যে মেইন ঘটনাটা ঘটে সেটা হচ্ছে 3 তারিখের সন্ধ্যার দিকে। তো 6টার সময় শিউলি খাতুন বাসা থেকে বের হয়ে ঝিনাইদহের গিলাবাড়ি এলাকার ভোজনবাড়ি একটা ক্যাফে আছে, সেই ক্যাফেতে সে যায় হালকা নাস্তা এবং কফি খাওয়ার জন্য। সে যখন ভোজনবাড়ি থেকে নাস্তা করে কফি খেয়ে বের হলো, তখন মোটামুটি মানে রাত, অন্ধকার হয়ে গেছে। এমন অবস্থায় সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে রিক্সা করে বাসায় চলে যাবে। এমন সময় সাদা রঙের একটি মাইক্রোবাস তার পাশে আসে এবং তৎক্ষণাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই মাইক্রোবাস থেকে দুজন নেমে তাকে 2 হাতে ধরে জড়িয়ে গাড়িতে তুলে ফেলে এবং তোলার সাথে সাথে তার হাত পিছনে নিয়ে বেঁধে ফেলে এবং তার চোখে এবং মুখে কাপড় দিয়ে বেঁধে ফেলে, সে কোনো কিছু বুঝে ওঠার আগেই। এবং তার যে বক্তব্য, সেই বক্তব্য অনুসারে সে গাড়ি তখন আস্তে চলছিল, আস্তে চলাকালীন গাড়ির ভিতরে সে অনুমান করতে পেরেছে যে 3 থেকে 4 জন লোক থাকতে পারে এবং তাদের কণ্ঠস্বর শুনে বুঝতে পারে এর মধ্যে তার স্বামী নাজমুল খন্দকার আছে এবং তার ছোট ভাই অর্থাৎ তার দেবর মুস্তাক খন্দকার আছে। তো নেওয়ার এক পর্যায়ে তখন সাথে সাথেই তার বোরখা পরানো ছিল এবং তার ভাষ্য অনুযায়ী তার বোরখা খুলে ফেলা হয় এবং বোরখা খুলে তাকে আসলে নির্যাতনের জন্য গাড়ির ভিতরেই প্রথমে হচ্ছে তার প্রথম স্বামী নাজমুল খন্দকার তার শ্লীলতাহানি করে এবং এরপর গাড়িতে থাকা সবাই একে একে তার উপর পাশবিক করে। এই যে তার উপর পাশবিক, এই করেই তারা আসলে থেমে যায়নি। এর পরের যে ঘটনা, এই ভিকটিমের উপর যে ধরনের হয়েছে, এই কথা বললে আসলে নিজেরই গা শিহরিত হয়ে যায়। এমন একটি ঘটনা তারা ভিকটিমের সাথে করেছে। সেটা হলো যে তারা ভিকটিমের সারা শরীরে, তার শরীরের যে প্রাইভেট পার্টগুলো আছে সেখানে তারা কাটাছেঁড়া করে এবং হচ্ছে যে মধ্যযুগীয় কায়দায় সিগারেটের যে আগুন আছে সেই আগুন দিয়ে বিভিন্ন জায়গায় ছেঁকা দেয় এবং শরীরের বিভিন্ন গোপন জায়গায় আগুনের ছেঁকা দিয়েছে, মানে হচ্ছে সিগারেটের আগুনের ছেঁকা, গোল গোল ছেঁকা দিয়েছে এবং তার যে গোপনাঙ্গ আছে সেখানে ধারালো কিছু দিয়ে কেটে দিয়েছে। এমন একটা মানে পাশবিক নির্যাতন তার উপর করেছে এবং তার উপর এই যে একের পর এক এগুলো করার পরে এমন ভাবে পাশবিকতা তার উপর চালানো হয় যে তাকে একেবারে কোথাও ফেলে রেখে যাবে এমন একটা পরিস্থিতি তার সাথে হয় এবং এক পর্যায়ে তার উপর এই যে সে এমন নির্যাতিত, শরীরে কিন্তু এরপরেও কোনো বল ছিল না এবং সে কিন্তু ছিল এবং তাকে ভেবেই ওই যে রেস্তোরাঁ, ওই রেস্তোরাঁর পাশের যে বিল আছে, বিলের উপর সেতু, ওই ব্রিজের উপর নিয়ে যায় এবং তখন যখন তাদের এই গাড়ি চলছিল তারা লক্ষ্য করছিল এই গাড়ির পেছনে, মানে তাদের আশেপাশে তারা ভেবেছিল নীরব নির্জন জায়গায় ফেলে রেখে যাবে এবং যখন তারা দেখলো যে তার গাড়ির পেছনে 2টি বাইক তাদেরকে ফলো করছে, অর্থাৎ তারা হচ্ছে বাইকে যারা ছিল তারা হচ্ছে কোনো কিছু হয়তো দেখতে পেরেছে এবং তখন এটা দেখে তারা তড়িঘড়ি ব্রিজের উপরে ফেলে শিউলি আক্তারকে কিন্তু ব্রিজের উপর ফেলে রেখে চলে যায় তারা। তারপর শিউলি আক্তারের যে বক্তব্য সে অনুযায়ী তার যে ফেলে যাওয়ার পর সে যখন বুঝতে পারলো আশেপাশে লোক আছে এবং বাইকে করে লোক আসছে তার দিকে, তখন সে সর্বশক্তি দিয়ে তাদের কাছে সাহায্য চায় এবং সে অনুযায়ী 2টি বাইকে আসে। একটি বাইকের মধ্যে এক কাপল ছিল, একজন মেয়ে মানুষ ছিল। সেই মেয়ে মানুষকে সে বৃত্তান্ত খুলে বলার পর সে তারা তাকে ওই অবস্থাতেই ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে সে ওখানেই চিকিৎসাধীন থাকে। আচ্ছা, এই ব্যাপারে আপনার সাথে হসপিটালের কোনো ডক্টরের সাথে কথা হয়েছে কিনা যে ওনাকে আসলে কি অবস্থায় ভর্তি করানো হয়? ঝিনাইদহ জেনারেল হাসপাতালের যে দায়িত্বরত চিকিৎসক রাজীব চক্রবর্তী, তার সাথে যখন কথা হয় সে বলে যে যখন এই যে শিউলি খাতুন তাকে যখন অ্যাডমিট করানো হয় তার অবস্থা সংকটাপন্ন ছিল এবং তার যে সারা শরীরে হচ্ছে চিহ্ন ছিল এবং তাকে তার যে গোপনাঙ্গ সেগুলো চেক করে তারা বুঝতে পারে তার উপরে পার্শ্ব
হয়েছে এবং বীভৎসভাবে তাকে আসলে অত্যাচার করা হয়, এটি উনি আমাদেরকে জানিয়েছে এবং তৎক্ষণাৎ তারা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে গাইনি বিভাগ আছে, সেই গাইনি বিভাগে তাকে ভর্তি করানো হয়। আচ্ছা, তো এখন শিলি খাতুন কেমন আছে এবং এ ব্যাপারে থানায় কোনো মামলা বা অভিযোগ হয়েছে কিনা বা আসামি গ্রেফতার হয়েছে কিনা? আমরা যোগাযোগ করি, তখন আমরা তাকে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পাই এবং তার অবস্থা খুবই সংকটাপন্ন এবং সে আসলে আমাদেরকে এরকম জানায়। সে কষ্ট করে হলেও আমাদেরকে এই অভিযোগগুলো করে এবং সে কিন্তু সকলের কাছে এই যে পারিবারিক কলহ এবং এই যে তার উপরে পাশবিক মধ্যযুগীয় কায়দা হয়েছে, এটার কিন্তু সুষ্ঠু বিচার আশা করে এবং সাংবাদিক সহ যথাযথ কর্তৃপক্ষ, প্রশাসন এদের কাছে কিন্তু এই যে নির্যাতনকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সে দাবি করেছে। আচ্ছা, এ ব্যাপারে কোনো মামলা হয়েছে কিনা থানায়? ঝিনাইদহ থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুল আরেফিন, ওনার সাথে আমাদের কথা হয়েছে। উনি বলেছেন যে 4 তারিখ অর্থাৎ হচ্ছে 3 তারিখে কিন্তু এই ঘটনা ঘটে এবং 4 তারিখ রবিবার শিউলি খাতুন নিজে বাদী হয়ে একটি মামলা করে। তার মামলার 3 জন আসামি দেয়। তার প্রাক্তন স্বামী নাজমুল খন্দকার এবং নাজমুল খন্দকারের ছোট ভাই মোস্তাক খন্দকারকে 2 নম্বর আসামি এবং আরেকজনকে অজ্ঞাতনামা আসামি করে সে মামলা করে। এবং হচ্ছে যে আমরা এই মামলার যে খবর, এই খবরের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তার কাছে জানতে চাইলে উনি যেটা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে আসামি 2 জনই পলাতক আছে এবং পলাতক থাকার কারণে আসলে তাদের কোনো বক্তব্য, তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য বা তাদের সাথে যোগাযোগ আমরা করতে পারিনি। তো হচ্ছে তাদেরকে গ্রেপ্তারের যে প্রক্রিয়া সেটা চলমান আছে। এখন পর্যন্ত তারা পলাতক এবং তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান আছে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ ভাইয়া। তো আমাদের সবসময় উচিত জীবন সঙ্গী বাছাই করার সময় নিজে করি বা পরিবার, আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমরা যাকে বিয়ে করছি সে আসলে প্রকৃত অর্থে মানুষ কিনা। কারণ এরকম মানুষ যার সাথে তার 1 তারিখের আগেও একটি সম্পর্ক ছিল স্বামী স্ত্রী, সেই লোকটির সাথে যখনই সম্পর্কটা ছাড়াছাড়ি হয়ে গেছে তখনই কিন্তু সে মানুষ থেকে পশুতে রূপান্তর হয়ে গেছে। তো তার মানে তার ভিতর যদি মনুষ্যত্ব বোধ থাকতো বা ভালো মানুষ থাকতো, সে হয়তো এরকম কোনো কিছু তালাকের পর করতো না। কারণ তালাকটিও কিন্তু সে নিজেই দিয়েছে এবং পরবর্তীতে সে নিজেই কিন্তু আবার সেই সাবেক স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়েছে। তো আসলে আমরা এটার এই মামলার ঘটনাটি কোন দিকে যায় এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি হয় কিনা বা এটা কি কোন পর্যায়ে যায়, পরবর্তীতে সেটি নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।